তো এটা ছিল আমাদের প্রথম ফ্যামিলি ট্যুর আউটসাইড। আমরা প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়ায়, দেন হচ্ছে সিঙ্গাপুর। এই পর্বে আমি মালয়েশিয়ায় কথাই বলবো। আমার ছেলে খুবই এক্সাইটেড, ছেলে মেয়ে সবাই এক্সাইটেড ছিলাম। দেখেন রানাফের অবস্থা ছিল অনেক অনেক এক্সাইটেড। সে নিজেই সব কিছু করতে চাচ্ছিল। এয়ারপোর্টে পৌঁছার পর তার চেহারাই চেঞ্জ হয়ে গেছিল। মেয়েও অনেক এনজয় করেছে সে সময়। তো সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমাদের ট্রানজিট ছিল সিঙ্গাপুরে, সেখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। প্রথমে সেই জায়গাটা ছিল একটা অ্যাকুরিয়ামি টাইপের, উপরে অনেক সুন্দর একটা অ্যাকুরিয়ামের মতোই বলবো উপরে, এবং নিচেও অনেকগুলা মাছ ছিল, লাইভ মাছ। এখান থেকে আমরা অনেক সময় পেয়েছিলাম ট্রানজিটে। দেন আমরা মালয়েশিয়ার জন্য ট্রাভেল করি। এটা ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে। মালয়েশিয়াতেও আমাদের অনেক হাতে সময় ছিল। মালয়েশিয়াতে মানে হচ্ছে আমরা যাচ্ছিলাম কুয়ালালামপুর থেকে আমাদের আরেকটা ফ্লাইট ছিল, সেটা হচ্ছে ল্যাংকাউইতে। আমরা ল্যাংকাউইতে পৌঁছি দুপুর 12টার পর, কাছাকাছি সময়, নট পরে না। আমরা যেহেতু রোজার দিন ছিল, আমরা রোজা ছিলাম। আমি আমার ওয়াইফ দুইজনেই রোজা ছিলাম। বাচ্চারাও তেমন খাওয়ার জন্য কোনো করেনি, বিকজ আমরা শুরু করেছিলাম রাত্রে। আর ওদের জন্য ছোটোখাটো জিনিসপত্র লাইক যেমন বিস্কিট, কেক, এগুলো নিয়েছিলাম। ল্যাংকাউইতে পৌঁছে প্রথমে আমাদের রুমে ঢুকি। রুমটা ছিল অসাধারণ, একদম সি বিচ ভিউ রুম, বিচের কাছে। আর রাত্রে আমরা সবাই অনেক টায়ার্ড থাকার পর, যেহেতু টায়ার্ড ছিলাম, এই সন্ধ্যায় আমরা ইফতারের পর একটু বের হয়ে এই যে ল্যাংকাউইর সবচেয়ে যে এক্সাইটেড জিনিস মানে এই ফায়ার ওয়ার্কসগুলো, এখানে আমরা যাই। ফায়ার ওয়ার্কস দেখে আমার ছেলে অনেক এক্সাইটেড ছিল। আর আমরা আসলে ও বারবার চিৎকার করছিল ওয়াও বলে। এক্স্যাক্টলি এটা একটা দেখার মতো প্রোগ্রাম। এইখানে যদিও এটা ফ্রি, উন্মুক্ত থাকে, তবে এখানে সবাই এদেরকে ডোনেট করে টাকা পয়সা দিয়ে। আমিও দিয়েছিলাম। এটা পর্যটকদের জন্য অন্যতম একটা আকর্ষণ। ল্যাংকাউইর পর্যটকদের জন্য অনেক রাত পর্যন্তই হয়, ধরা গেলে প্রায় 9টা-10টা পর্যন্ত, অনেক সময় 11টা-12টা পর্যন্ত হয়, বেসড অন যারা থাকে টুরিস্টের সংখ্যার ভিত্তিতে এরা স্থানও চেঞ্জ করে। এটা সাধারণত চেনাংয়ের যে বিচটা আছে সেখানেই হয়, তবে এটার মানে জায়গা পরিবর্তন হয়। কখনো বেস্টার হোটেলের সামনে হতে পারে, কখনো বা আরেকটা হোটেলের সামনে হচ্ছে, এরকম আর কি। এইখানে বালুর মাঝে আপনার বসে থাকার জন্য আপনাকে কিছু বস্তা থাকে, ভ্যাকুয়াম টাইপের বস্তা, যেগুলোতে বাতাস ভরা থাকে। আপনি ওর উপরে বসে এটা উপভোগ করতে পারবেন। তা আমরা উপভোগ করেছিলাম। এই শোগুলা সাধারণত সবসময় হয়ে থাকে, বিকজ এদের আকর্ষণ, টুরিস্ট অ্যাট্রাকশনটাই হচ্ছে মেন টার্গেট। ফায়ার শো অনেকক্ষণ দেখার পর আমরা ঠিক করি যে বাসায় ফিরে আসবো।
বাট ফায়ার শো দেখার পরেও আমরা অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করেছিলাম সেদিন। আমরা যে সময়টাই গিয়েছিলাম সে সময়টা অ্যাকচুয়ালি অফ পিক সিজন, সুতরাং পর্যটকদের অত্যাধিক ভিড়াভিড়ি ছিল না। আর যেহেতু বললাম অফ পিক সিজন, সেহেতু এই জায়গায় টুরিস্টের মানে ঝামেলা কম ছিল সব কিছু। আমিও একটু কম ভিড়াভিড়ি পছন্দ করি, এই জন্য এই সময়টাই বেছে নিয়েছিলাম। তো আমাদের রুমটা থেকে সমুদ্রটা দেখতে অসাধারণ লাগতো, অসাধারণ ভিউ। এবং আমরা বেসিক্যালি রাতে যখন বাসায় ফিরি তখন বারান্দা থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। নেক্সট ডেতে আমরা সকাল রওনা করি এই কেবল কারের উদ্দেশ্যে। তো কেবল কারটা হচ্ছে অন্যতম আরেকটা আকর্ষণ। এর সাথে রয়েছে 3D গ্যালারি, ইমেজ গ্যালারি, দেন হচ্ছে সবচেয়ে ওখানে একটা ব্রিজ আছে, স্কাই ব্রিজ। 3টা অ্যাট্রাকশন একই জায়গায়। সাধারণত আমরা একটা গাড়ি ভাড়া করি সারাদিনের জন্য, যদিও এটা প্রয়োজন ছিল না, কিন্তু এটাই খুব একটা বেশি ভাড়া আসে না। আপনি চাইলে সারাদিনের জন্যই বুক করতে পারেন। আবার উবার তো নাই সেখানে আছে হচ্ছে আরেকটা কি, যাই হোক আমি মনে করতে পারছি না। উবার না থাকলেও সেখানে অনেক রাইড শেয়ারিং আছে। জায়গাটা অসম্ভব সুন্দর, পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধন যেটাকে বলা হয়। যেতে যেতে আমরা অনেক ফিশিং জাহাজ দেখেছি। এখানে সাধারণত ফিশারম্যানরা ফিশিংয়ে যায়। তো এখানে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল আমাদের মনে হয়। হ্যাঁ, প্রচণ্ড গরম ছিল। টুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য এখানে সুন্দর একটা গ্রামের মতো তৈরি করা হয়েছে। গ্রামটাতে আমরা যখন ঢুকি, যেটা বলছিলাম যে আমরা যে অফ পিক সিজনে গিয়েছি সেই জন্য এখানে পর্যটকের অত বেশি আনাগোনা ছিল না, তারপরেও যথেষ্ট পর্যটক ছিল। আমি আমার মেয়েকে একটা মাইক্রোফোন কিনে দিয়েছিলাম যাতে সে তার ট্রাভেলটা স্মরণীয় করে রাখতে পারে, বাট দ্যাট ওয়াজ ইউজলেস। সে এটা ইউজই করতে পারেনি। ইভেন আমিও তাকে গাইড দিতে পারিনি যে কিভাবে ইউজ করতে হবে। এখানে অনেকগুলা শপস আছে, এই শপগুলো থেকে টুরিস্টরা কেনাকাটা করে থাকে। এই আমি বাচ্চাদের জন্য 2টা কেপ কিনেছিলাম, বেশি দাম পড়েনি। একটা $9 আর একটা ছিল $8.5 বা এরকম। আমরা এখান থেকে কিছু খাবারও কিনেছিলাম, মানে ফাস্টফুড টাইপের খাবার, যেহেতু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করব। সো কখনকার বাচ্চা আছে, কখনকার খিদে লাগে কেউ বলতে পারবে না। এই ফোয়ারাটাও অনেক সুন্দর। ফোয়ারার সামনে টিকিট কাউন্টার। আমরা
এখানে অনেকগুলা অ্যাট্রাকশন ছিল, তার মধ্যে আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে স্কাই ব্রিজ, দেন হচ্ছে ইগল স্কোয়ার। ইগল স্কোয়ার মানে হচ্ছে ইগলের যে ইগল নেস্ট, স্কাই ব্রিজ, ইগল নেস্ট, আর হচ্ছে কেবল কার। আর একটা পরে টিকিট কেটেছিলাম হচ্ছে 3D আর্ট গ্যালারি। সো এখান থেকে টিকিট আমি আগেই সংগ্রহ করেছিলাম, ঢোকার আগে আমার আর এক্সট্রা টিকিট কাটতে হয়নি। ওইটা শো করার পর তারা আমাদের হাতে একটা ব্যান্ড বেঁধে দেয় সবাইকে। তো এখানে অনেকক্ষণ আমরা ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আস্তে আস্তে আমরা কেবল কারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কেবল কারের সেই জায়গা যেখানে দিয়ে আমাদের ঢুকতে হতো, সবাইকেই ঢুকতে হয় এখান দিয়ে। তারপর একটা লাইন থাকে, ওই সিরিয়াল দিয়ে ধরে সবাইকে কেবল কারে উঠতে হবে। তো রানাফের উচ্চতায় সমস্যা হয়, আমি ওকে হেল্প করি। তো যখন কেবল কারে উঠি, কেবল কারে ওঠার আগে প্রচন্ড একটা থ্রিল অনুভব করছিলাম যে এই ফার্স্ট টাইম এত উচ্চতায় উঠবো, বাচ্চারা কি অবস্থা হবে। আর আমি বিশেষ করে চিন্তিত ছিলাম আমার বউকে নিয়ে, বিকজ সে সাধারণত এইসব রোমাঞ্চকর থ্রিলিং অ্যাডভেঞ্চার পছন্দ করে না, অনেক ভয় পায়। কিন্তু না, সে স্বাভাবিক ছিল। আমাদের জার্নি শুরু হলো কেবল কারের। আমরা বাপ বেটা খুব স্বাভাবিক ছিলাম, তবে আমরা খুব ভালো ভালো গল্প বা স্মৃতির মনে করছিলাম এবং গল্প করে যাচ্ছিলাম, বিকজ যাতে এই ভয়টা মনের ভিতর ঢুকতে না পারে। আমরা উপরে উঠছি অনেক। কেবল কারের একটা জিনিস হচ্ছে, এখানে যদি বাতাস থাকে এটা প্রচন্ড দুলে, আর এটা দুললে পরে একটা আলাদা ভয় মানে কাজ করে, কারণ শূন্যতা অনুভব করে যাত্রী। আমাদের সময় এরকম বাতাস ছিল না, তো ভালোভাবেই আমরা উপরে পৌঁছি কোনো রকম ঝাঁকুনি ছাড়া। এটা হচ্ছে ইগল নেস্টের নিচের স্পর্শন। আমরা এরপরে ইগল নেস্টে উঠবো। দেখেন অনেক উঁচু, আমরা যে জায়গা থেকে উঠেছি উপরে, এখান থেকে দেখা যাচ্ছে পাশাপাশি সমুদ্র। ইগল নেস্টের একটা বিশেষত্ব হচ্ছে এটাও অনেকটা স্কাই ওয়াকের মতো,
আপনি ইগল নেস্টের মাঝখানে যখন যাবেন, একটা ডিম আছে মাঝখানে। ও এই ডিমের চারপাশ দিয়ে হচ্ছে লাইক কাঁচ, নিচে স্বচ্ছ থাকে, দেখা যায়। তো এখানে ঢোকার আগে আমাদের পায়ে স্পেশাল মোজা দিয়ে দেওয়া হয়েছিল, যাতে আমরা ভয় না মানে না হয়, ময়লা না হয়, কারণ ওখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার দুইটা বাচ্চা, তাদের মধ্যে কোনো ভয় কাজ করছিল না। তারা ইভেন নিচে তাকিয়ে দেখে অনেক মানে শাউট করছিল যে বাবা আমরা উপরে উঠছি। বাট আমার ওয়াইফ আর আমি একটু ভয় পেয়েছিলাম, বিকজ নিচে তাকানো ফলে মনে হচ্ছিল আমরা শূন্য একটা জায়গায় আছি, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। বাট বাচ্চা দুইটা এখানে খুব এনজয় করেছে সে সময়। রান আপ তো দৌড়াদৌড়ি করছিল, তো ওকে থামানো হয়েছে যে বাবা এখান থেকে পড়ে যেতে পারো, পিচ্ছিল। আব্বু আসো, এদিকে আসো, এদিকে আসো। এটাই হচ্ছে ইগল নেস্ট। ইগল নেস্টের আমরা যে চারপাশ দিয়ে এরকম সাদা মানে কাঁচ দিয়ে আপনার করা থাকে। এটা একটা ব্রিজের মতো, অনেক হাই কোয়ালিটির কাজ। আর এই ডান পাশে রয়েছে ইগলের একটা ডিমের মতো, অনেক বড় আকারের। আর এই ডান পাশে এখানে একটা ফ্ল্যাগ সহ সব জায়গা যেখানে সবাই ছবি ওঠায়। এটাই সেই ডিম যেটা আমি বলছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটা প্লে জোনে যাই। সাথেই প্লে জোন ছিল বাচ্চাদের খেলার জন্য। ইগলের কনসেপ্ট এবং ডাইনোসরের কনসেপ্ট নিয়ে এখানে বানানো হয়েছে। দেন আবার আমরা এই কেবল কারে উঠে বসি নিচে চলে আসার জন্য। তো অনেক সময় চলে যাচ্ছিল, আমাদের টার্গেট ছিল তাড়াতাড়ি করে সব কিছু দেখার, যেহেতু আমাদের 3 দিনের ট্যুর ছিল মালয়েশিয়ায়। 3 দিন 4 রাত 3 দিন। তো আমরা 3 দিনের মধ্যে 2 দিন থাকবো এরকম প্ল্যান ছিল হচ্ছে ল্যাংকাউইতে, আর 1 দিন থাকবো কুয়ালালামপুরে। আমাদের ল্যাংকাউইর এটা ছিল প্রথম দিন আমরা এই জায়গায় যাব, আগে থেকে প্ল্যান করা ছিল। তো সেই অনুযায়ী আমাদের প্রথম দিনের প্রায় অর্ধেক কার্যক্রম শেষ। এরপরে আমরা উঠি স্কাই ব্রিজে। এই স্কাই ব্রিজটাও সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, এবং এইখানে ওই শাহরুখ খানের ডন মুভির একটা সিন আছে। এই স্কাই ব্রিজ থেকে ওই সিনটা করা ছিল। তা নিচে নামার সময় আমরা সমুদ্র এবং পাহাড়ের যে সৌন্দর্য এটা দেখতে পাচ্ছিলাম। আর গ্রামটা ছিল এই বেসড অন একটা ছোট্ট সুন্দর গ্রাম, বেসড অন দ্য সমুদ্রের কি বলে সমুদ্র পৃষ্ঠ থেকে একটু সমান দূরত্বেই। বাট গ্রামটা ছিল খুবই দেখার মতো এবং পরিকল্পিত বলা যায়, যে এই গ্রামটা আসলে পরিকল্পনা করে করা হয়েছে, এটা বোঝা যায়। তো আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে একটা স্কাইকে একটা শো ছিল। দেন আমরা ঢুকি 3D আর্ট গ্যালারি। সো 3D আর্ট গ্যালারি ওয়াজ লাইক অসাম। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল। এখন বাংলাদেশেও এরকম কিছু 3D আর্ট গ্যালারি হয়েছে, বাট এইখানে একটা লাইট শো ছিল, লেজার লাইট শো, based on some event like
এই পুরা শোটা ছিল লেজারের মাধ্যমে। আপনারা লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটিংগুলা গ্রাফিক্সের মাধ্যমেই করা। ইভেন তো এখানে মিশরীয় একটা মানে ফিল দিচ্ছিল যখন এই শোটা চলছিল। আমরা একটু অন্য জগতে চলে গিয়েছিলাম, লাইক মিশর সাম্রাজ্য থেকে কিভাবে আমরা অন্য একটা ইয়েতে প্রবেশ করি, এটা নিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা ছিল। এই জন্য এখানে আপনার মিশরীয় পিরামিড, জাদুর চাদর থেকে শুরু করে সবকিছুর বর্ণনা দিচ্ছিল লেজার লাইট শোর মাধ্যমে। সাথে হচ্ছে তাদের জাতীয় প্রতীক ঈগল। যতক্ষণ এখানে ছিলাম, এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, আর সাথে এই যে লেজার লাইট শোগুলা, এটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি করেছিল। বললাম, আগেই বলেছি যে মিশরীয় একটা আবহাওয়া, যেটা থ্রিডি আর্ট গ্যালারিতেই এই জিনিসটা আপনি দেখতে পাবেন। দেন এইখান থেকে এই শো শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে সমস্ত থ্রিডি ইটা দেখেছি, আর্ট গ্যালারিটা, ছবি তুলেছি। এটা মানে অসম্ভব সুন্দর একটা সেগমেন্ট। যারা যাবেন কুয়ালালামপুর বা ল্যাংকাউইতে, তারা অবশ্যই এটা মিস করে না। যারা, আমি অনেক বাঙালি পেয়েছি, যেদিন আমরা গিয়েছি সেদিন অনেক বাংলাদেশি ছিল যারা ছবি তুলেছে আমাদের সাথে, আমাদেরকেও অনেকের ছবি তুলে দিয়েছে। এটা একটা মজার অভিজ্ঞতা। যখন আপনি বাইরে কাউকে দেখবেন আপনার নিজের দেশের, তখন তাকে অনেক বেশি আপন মনে হয় সেই একমাত্র সাহায্যকারী আপনার বা আপনার অবলম্বন। হয়তো তার কাছেও সেম ফিলিংসটাই হয়। যাই হোক, প্রত্যেকটা পিকচারের সাথেই প্রায় ছবি তোলার চেষ্টা করেছি আমরা। পিকচারগুলো ছিল জীবন্ত, একদম মনে হচ্ছে যে আমরা কোনো কার্টুনের সঙ্গে
আর কিছু না। তো আর্টগুলো দেখতে এরকমই ছিল, মনে হচ্ছে যে জীবন্ত একটা ছবি। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি সবগুলো লোকেশনে ছবি তোলার, সো এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা বিকাল পর্যন্ত এই 3D আর্ট গ্যালারিতেই ছিলাম। এইখানে থেকে বের হয়ে আমরা চলে আসি আমাদের হোটেল থেকে সন্ধ্যায় আমরা করে দেন আবার আমরা সন্ধ্যার পরে বের হই রাত্রে সমুদ্র দেখার জন্য। এবং এই সমুদ্র থেকে আমার আসছিলাম বিশেষ করে ঘোরানোর জন্য, বাট যে ঝিনুক আমরা পেয়েছি সেগুলো নেওয়ার মতো ছিল না। আমার ওয়াইফের প্রধান টার্গেট ছিল যে সে ঝিনুক ঘোরাবে, ওগুলো নিয়ে আসবে দেশে, কিন্তু দুর্ভাগ্য সে ঝিনুকের কোয়ালিটি নিয়ে আসার মতো ছিল। বাট সমুদ্রের পাড়ে আমরা অনেক করেছি। এখানে একটা শো চলছিল তখন চেনাং বিচের যে নেমপ্লেটটা আছে তার রোবট শো বা রোবট ড্যান্স, বাট আরেক কথায় বলতে গেলে ট্রান্সফর্মার ড্যান্স শো। খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা প্রবলেম হয়নি আমাদের, যদিও মালয়েশিয়ান ফুড আমাদের আমরা ট্রাই করেছিলাম যেগুলো আমাদের ট্রেডিশনের সাথে যায় সেই খাবারগুলো খাওয়ার জন্য। Most of the tourists are from India থেকে অনেক tourist, এবং এখানে দোকানগুলোতে যেসব লোক কাজ করেন বা দোকান আছে যাদের, তাদের মালিকানা ম্যাক্সিমাম লোকেরই মালিকানা হচ্ছে ইন্ডিয়া, কেরালা থেকে যেসব লোক মানে মালয়েশিয়ায় গেছে তাদের দেখা যায়। ইভেন অনেক বাঙালি পেয়েছি আমি যারা এখানে চাকরি করেন এবং অনেকে স্থায়ীভাবে বসবাস করেন, মানে তাদের নিজস্ব দোকানই আছে। এরপরের দিন আমরা শুরু করি আমাদের জার্নি। আমরা আইল্যান্ড হোপিংয়ে যাই। আইল্যান্ড হোপিংয়ের জন্য আমরা আগের দিন খুব কষ্টে লাইন দিয়েছি, কারণ 9টা না 10টা পর্যন্ত তারা নেয় না, 11টা বুকিং নেয়, তারপরে তো আমরা ঠিক করতে পারছিলাম না আইল্যান্ড হোপিংয়ে যাবো না আমরা অন্য কোথাও যাবো। বাট যেহেতু আইল্যান্ড হোপিংটা দেখা দরকার এবং অনেক শুনেছি এই জিনিসটা
যখনই আসে সে এগুলো অ্যাভয়েড করতে চায়, বাট যেহেতু আমরা গিয়েছিলাম এনজয় করতে, সো সবাইকে এনজয় করাই ছিল আমাদের কাজ। আর আমার ওয়াইফও এক্সাইটেড ছিল যে চলো যাই, দেখো কি হয়। দেন আমরা বুকিং দিই এবং আমরা আইল্যান্ড হপিংয়ে বের হয়ে পড়ি। তো আইল্যান্ড হপিংয়ে এখানে কিছু দ্বীপ দেখায় আমাদের দ্বীপগুলো নিয়ে দেন আমরা একটা আইল্যান্ডে নামি। আমরা ট্রাই করেছিলাম ড্রেস আপ করার। আমাদের পুরো ফ্যামিলি এই ট্যুরে ম্যাচিং করে ড্রেস আপ করেছিলাম এবং বিশেষ করে এই আইল্যান্ড হপিংয়ের দিন আমরা সবাই একই ধরনের ড্রেস করেছিলাম। বিশেষ করে এগুলো আমার তত্ত্বাবধানে বানানো, আমি ডিজাইন করেছিলাম এবং এটা এক্স্যাক্টলি কাজ করেছে। অনেক পর্যটক আমাদের দেখে মানে তাদের ভাষা অন্যরকম ছিল যে ডিজাইনটা ছিল অসাধারণ, লাইক ডিজাইন। তো তারা আমাদের অনেক ছবি তুলেছে, ছবি নিয়েছে এবং অনেকেই আমাকে তাদের ইনস্টাগ্রামের আইডি দিয়েছিল, বিকজ তারা এই ছবিগুলো তাদের ইনস্টাগ্রামে পোস্ট করবে। আমরা জার্মানি পেয়েছিলাম, রাশিয়ান পেয়েছিলাম এবং একজন সুইডিশ পেয়েছিলাম। তারা প্রত্যেকেই দুইজন এসেছিল হানিমুনে, একজন এসেছে মানে ঘুরতে, যে জার্মানি সে এসেছিল ঘুরতে। যারা হানিমুনে এসেছে তারাও ঘুরতে এসেছে অবশ্যই, এই সেই কাপল। বাট হানিমুন ছাড়াও যারা আসছেন, আমি তার কোথায় বললাম যে লাইক ঘুরতে এসেছেন এরকম। তো আমরা উপরে উঠার জন্য হয়তো এখানে টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম, বাট এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আমার মনে পড়ছে না এখন। এন্ট্রি ফি ছিল বোধহয় 300 রিঙ্গিট করে। তো আমরা টিকিট কাটি 3 জনের জন্য, রানাপের কাটতে হয়নি। দেন আমরা আস্তে আস্তে উঠি। এই লেকটা, এই আইল্যান্ডটা ছিল অনেক ভিতরে। আপনি আইল্যান্ডের ভিতরে পাহাড় এবং পাহাড়ের ভিতরে হচ্ছে নিচেও অনেক সুন্দর একটা প্রাকৃতিক লেক, মানে মিঠা পানির লেক। আমরা স্বাদু পানির ভিতরে, নোনা পানির ভেতরে একটা সুন্দর চমৎকার মিঠা পানির লেক পেয়েছি। আমি আসলে মানে ধারণা করি না এটা অনেক উপরে উঠতে হবে, বাট আমাদের অনেক হাঁটতে হয়েছিল সেদিন। আর আমার ওয়াইফ তো শেষ, এনার্জি শেষ, সে বারবার যাচ্ছিল আর বলছিল যে কেন আসলাম। আর এখানে যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়েছিল বানরদের, পাহাড়ি বানর। তো এইসব বানরগুলোকে খাওয়ানো নিষেধ, কারণ এতে টুরিস্টদের আক্রমণের শিকার হতে, মানে টুরিস্টরা আক্রমণের শিকার হতে পারেন, যার জন্য ওখান থেকে নিষেধ করে দেওয়া থাকে যে আপনারা যখন নামবেন বা উঠবেন তখন এদের সাথেই ডিরেকশনে যাবেন না। তো আমরা প্রথমে উপরে উঠি এবং উপর থেকে আবার আমাদের নিচে নামতে হয় এই লেকে যাওয়ার জন্য। সাবধানে আমাদের উপরে উঠতে এবং নামতে হয়েছিল, বিকজ এখানে একবার হুচুট খেয়ে পড়ে গেলে হাড্ডিগুটি সব ভেঙে যাবে ফর শিওর। তো সাবধানে আমরা যাই। গিয়ে আমার মেয়ে তো নামবে সাঁতারে, আমার সাথে সাঁতার কাটবে। সে তো এখন জাস্ট নতুন সাঁতার শিখেছে, এখন সে এক্সাইটেড, সে নামবেই। অবশেষে আমরা নামি।
ওয়াইফ ছাড়া সবাই নামি, আমার রাউন্ড-আপকেও নামাই। আমাদের এখানে সবার সাথেই বেস্ট ছিল, লাইফ বেস্ট থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না। এবং লেকের পানি ছিল প্রচণ্ড ঠান্ডা, গরমের মধ্যে এই ঠান্ডাটাই আমরা চাচ্ছিলাম। তো অনেক গরমের ভিতরে যখন আমরা এই লেকের পানিতে নামলাম, প্রাণটা জুড়িয়ে গিয়েছিল। অসাধারণ একটা লেক, এখানে সবাই সাঁতার কাটলাম অনেকক্ষণ। বারবার ভয় পাচ্ছিল যে সে নামবে না, কান্না করছিল, কিন্তু এক পর্যায়ে আমি জোর করি তাকে নামাই। নামানোর পরে সে ভয়ে এত কান্না করে দিছে যে অবশেষে আবার তাকে উপরে ওঠানোর জন্য উপরে উঠায় দেই, যাতে বাট ওই যে ভয় পেয়েছিল, সে ভয় পেয়ে কান্না শুরু করছিল, সে কোনোভাবেই কান্না থামাতে যাচ্ছিল না। অবশেষে তার মা তাকে নিয়ে কান্না থামায়। এখানে প্রায় 30 মিনিট, আমরা 30 থেকে 40 মিনিট আমরা সময় কাটাই, অনেকক্ষণই বলা যায়। এই যে আমরা ফটোশুট করি, এই ফটোশুটটা ছিল অসাধারণ। আমাদের ফটোশুটটা নিয়েছিল একজন জার্মান, এই সেই মহিলা। দেন আমরা এখান থেকে বের হয়েও আস্তে আস্তে বের হয়ে যাই, বিকজ আমাদের বলা হয়েছিল যে এখানে সময় 40 থেকে 50 মিনিট সর্বোচ্চ। আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি। তো এই জায়গাটা ছিল অসাধারণ। যারা ল্যাংকোইতে যান, আমার মনে হয় তারা সবাই এই জায়গাটায় একবার হলেও আসেন। এবং আইল্যান্ড হোপিংয়ে গেলে আপনাকে এখানে অবশ্যই নিয়ে যাওয়া হয়। সো এখান থেকে বের হয়ে আমরা আস্তে আস্তে গিয়ে বোটে উঠি। বোটে ওঠার পর আরেকটা আইল্যান্ডের দিকে রওনা। এইসব আইল্যান্ডগুলো দেখতে অসাধারণ লাগছিল যখন আমরা সমুদ্রে যাচ্ছিলাম। তো আমরা আরেকটা আইল্যান্ডে গিয়ে কিছু ছবি উঠাই। দেন আমাদের বাচ্চাগুলো কিছু সমুদ্রের পানি এবং বালি দিয়ে খেলাধুলায় মেতে ওঠে। বিশেষ করে রাউন্ড-আপ তার একটা গার্লফ্রেন্ড পেয়ে যায়। তারা কিছু
প্লে টুলস কিনেছিল ল্যাঙ্কাউইতে, ওগুলো দিয়ে এই বিচে খেলা শুরু করে। তা আমরা সবাই ভিজে গিয়েছিলাম সমুদ্রের পানিতে, ডুবুথুবু অবস্থা, ঢেউয়ের মাঝে নেমেছি। দেন আমাদের মাঝে হালকা ঝাপসা পানি এসেছে যখন আমরা বোটে ছিলাম, বোট রাইডিংয়ের ফলে। বাট যে গরম ছিল এবং তাপমাত্রা ছিল, সেটা ওই পানি এবং তাপমাত্রা মিলিয়ে আমরা মোটামুটি এনজয় করেছি, সেরকম কোনো সমস্যা হয়নি। বাচ্চাগুলো খেলছিল, এটা ছিল অসাধারণ একটা জিনিস, কারণ আমরা গিয়েছিলাম সবাই এখানে এনজয় করতে, এরা বিচে গিয়ে খেলবে এটাই স্বাভাবিক। বাট আমাদের সামনে যে বিচ, সেখানে কোনো গাছপালা ছিল না, প্রচণ্ড রোদ। এই রোদে গিয়ে মানে আমাদের মতো মানুষদের গুলিয়ে ওঠা সম্ভব না। তো আমি চাইনি যে বাচ্চারা এখানে খেলুক। তো এই বিচে একটা মজার বিষয় হচ্ছে, এখানে ছায়াযুক্ত কিছু ছিল, গাছ ছিল, গাছের ছায়া ছিল। বাচ্চারা ছায়ার নিচে বসেও অনেকক্ষণ খেলাধুলা করেছে। আমরাও কিছু ফটোশুট করি, বিশেষ করে আমাদের কাপল পিকচার কম, বাট এটা কমের জন্যই আমরা একটু সিদ্ধান্ত নিই নিজেদের একটা ভিডিও করে রাখার, এই জায়গাটা স্মৃতি ধরে রাখার। সেই হিসেবে আমরা এখানে ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। তারপর মামের ফটোশুট, এটা ছিল রানফের বান্ধবী। আমি আমাদের বাচ্চাদের যেভাবে নজরে রাখছিলাম, এই মেয়েটার, রানফের যেটা বলছিলাম, এই মেয়েটার মা বাবা দুজন পানিতে ছিল, বাট কোনো ভয় নাই, ছেড়ে দিয়ে রাখছিল। কারণ কি আমি বুঝলাম না, এরকম ছোট বাচ্চা আসলে কোনোভাবেই ছেড়ে দিয়ে রাখা উচিত না, সে তো অনেক ছোট। নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিল আমার দুই বাচ্চারা, এবং আমিও নজরে রাখছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। আস্তে আস্তে আমাদের আইল্যান্ড হপিং প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এসেছি হচ্ছে ঈগল দেখার জন্যে। এখানে একটা পাহাড় আছে, ঈগলের পাহাড়, যে পাহাড়ে ঈগলের অনেক, মানে এখানে সবগুলো আইল্যান্ডেই সাধারণত ঈগলরা বসবাস করে, কিন্তু কিছু কিছু আইল্যান্ডে বেশি, যার জন্য একটা জায়গা আছে যে এখানে ঈগলদেরকে ফিড করানো হয়, খাওয়ানো হয়। আমরা সেই জায়গায় এসেছিলাম। ঈগলের এই শো দেখার পর আমরা আস্তে আস্তে করে আবার বাসার দিকে, মানে হোটেলের দিকে রওনা করি। এটা ছিল আমাদের মালয়েশিয়া ভ্রমণ, দেন ল্যাঙ্কাউই ভ্রমণ। ল্যাঙ্কাউই থেকে, হোটেল থেকে দেন আমরা মালয়েশিয়ায় চলে আসি, কুয়ালালামপুর সিটিতে। সো কুয়ালালামপুর চলে আসলাম। কুয়ালালামপুর এসে আমরা একটা হোটেল নিয়েছিলাম। সো হোটেলটা ছিল কুয়ালালামপুর শহরের সাথে। আমাদের যে
কেএল স্কোয়ার আছে ওর সাথেই। হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার দিকে আমরা আবার বের হই, সন্ধ্যা মানে বিকালের দিকে। তো কুয়ালালামপুর সিটিতে আমরা, কুয়ালালামপুরের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে উঁচু উঁচু বিল্ডিং, অনেক দ্রুত গতির গাড়ি ঘোড়া, আর এগুলা দেখে আমার বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আর রোকায়াত তো যেহেতু সে ইংলিশ মিডিয়ামে পড়ে, she was trying to speak in English with the drivers, but রোকায়াত আর কি নার্ভাসনেসের জন্য সে একটু আটকে যাচ্ছিল, বাট যেহেতু তার প্রথম বাইরের ট্যুর। আর এখানে সৌন্দর্যগুলো যেটা বললাম, যে বিল্ডিং, সামনে একটা টাওয়ার, সিয়ার্স টাওয়ার দেখা যাচ্ছে। সিয়ার্স না, এটার নাম ভুলে গেছি, সিয়ার্স মেবি। বিশ্বের তৃতীয় বৃহত্তম উচ্চতম টাওয়ার বা বিল্ডিং। আমাদের হোটেলটা ছিল এর সাথেই। তো যাই হোক, হোটেল থেকে আমরা হোটেলে পৌঁছানোর পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। বললাম যে অনেক টায়ার্ড ছিলাম। রেস্ট নিয়ে দেন আমরা টুইন টাওয়ারে যাই। তো কুয়ালালামপুরে গিয়েছেন বা টুইন টাওয়ারে যাওয়া হয়নি এরকম লোকের সংখ্যা খুব কম। আমি আমার প্ল্যানিংয়ে এটা রেখেছিলাম যে আমরা এখানে যাবো এবং ফটোশুট করবো। এটা ছিল ঈদের দিন, আমরা ড্রেস আপ করেছিলাম সেই রকমভাবেই, বিকজ ঈদের দিন আমরা বের হই, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করেই টুইন টাওয়ারে যাই। টুইন টাওয়ারে গিয়ে ছবি ওঠানোর পর আমরা, যদিও ঈদের দিন কুয়ালালামপুরে সকল মার্কেট খোলা ছিল আমাদের দেশের মতো। সো আমরা এরপর শপিংয়ে যাই একটা শপিং সেন্টারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাউন্ড আপ, মানে তার কোনো ক্লান্তি ছিল না। সে এতটাই এনজয় করেছে যে এত টায়ার্ড হওয়ার পরেও সে কখনো ঘুমায়নি, সে কখনো নেতিয়ে পড়েনি, এরকম আর কি। তো আমরা কুয়ালালামপুরে গিয়ে পেভিলিয়নে যাই। পেভিলিয়ন একটা শপিং মল, এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা এখান থেকে কিছু ছোটখাটো শপিং সেরে নিই। শপিং সারার পর আমরা খাওয়া দাওয়া করি এই জায়গায়। নিচে একটা ফ্লোর আছে, বেসমেন্টের মনে হয়, বেসমেন্ট না, একটা ফার্স্ট ফ্লোরেই হবে। এখানে অনেক ফুড কোর্ট আছে। আমরা খাওয়া দাওয়া সেরে আমাদের পর্ব শেষ করি।